আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আজকে আমরা অতি পরিচিত সুন্দর একটা মনোরম পরিবেশ আলা একটা জায়গায় এসেছি। নিশ্চয়ই আপনারা জানেন, বোঝেন, চারুলতা আমাদের ঢাকার ভিতরে নামকরা একটা প্রতিষ্ঠান। এরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের কাছে না এসে আমরা পারিনি। আসলে আমরা তো বাচ্চাদেরকে শেখাচ্ছি, বাট স্যারেরা কিভাবে শেখায়, রাইট? এটা একটু জানার জন্য আরকি। স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় ম্যানেজ করার জন্য। আহ স্যার, যদি আপনি সম্বন্ধে একটু বলেন, কারণ আমরা সবাই আপনাকে জানি, বাট আরো দূর দূরান্তের দেশ বিদেশের দর্শকরা আমাদেরকে দেখবে। জি স্যার, একটু জি বলেন। স্যার, আপনাকেও ধন্যবাদ এবং আমাদের ভবনে স্বাগতম। আমি একেএম দিদার, প্রতিষ্ঠাতা পরিচালক। উনি হচ্ছেন সৈয়দ ইমাম মেহেদী। আমরা দুজন বন্ধু, ক্লাস 8 থেকে একসাথে। ও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। স্যার, আমি আপনাকে বলবো যে এই যে দুই বন্ধু ক্লাস 8 থেকে একসাথে, আসলে কি মনের মিলটা, কিভাবে এই এডুকেশনের মতো একটা কঠিন একটা আর্ট এই জায়গায় একসাথে কাজ করছেন, কোন ভালো লাগা থেকে? ছোটবেলা থেকে আমরা মানে শিশুদের নিয়েই কাজ করি, ওদের সাথে খেলি, কারণ আমাদের বড় হওয়াটার পেছনে আমাদের এরিয়াতে সবাই শিশু ছিল। আমাদের ছোট ভাই বোন যারা ছিল, একটা অন্যরকম কমিউনিটি ছিল। যেহেতু আমরা সরকারি, আমাদের বাবারা সরকারি চাকরিজীবী ছিলেন, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের কমিউনিটিটা অত্যন্ত সুন্দর গোছানো ছিল। এবং আমরা যে বড় হয়েছি, শাসনের মধ্যে বড় হয়েছি, স্নেহের মধ্যে বড় হয়েছি, এবং আমরা যে শিশুদের পেয়েছি তাদের সাথে চলতে গিয়ে দেখলাম যে শিশুদের শেখানোর মধ্যে সবচেয়ে বড় আনন্দ। সেখান থেকেই আমরা দৃঢ় প্রত্যয় নিলাম যে আমরা নিজেদেরকে বিলিয়ে দিব তাদের জন্য, এবং পরিকল্পনা করতে থাকি সেখান থেকে। ভেরি গুড স্যার। চারুলতার মানে স্টার্টিংটা কবে থেকে, কোন সাল? চারুলতার শুরুটা আসলে বলতে গেলে অনেক আগে থেকে, 2000 সালের আগে থেকে আমাদের মনের ইচ্ছাটা, যেটা মেহেদী বলল। ওকে। তো আমরা ধরেছি যে 2000 সাল থেকে আমরা একটা ফিগার ধরি যে হ্যাঁ, আমরা সেখান থেকে আমাদের পদযাত্রা শুরু। আচ্ছা, শুরুতে আপনি কি নিয়ে কাজ করেছেন? সেক্ষেত্রে কি মানে হাতের লেখা বা ড্রয়িং? চারুলতাকে আমরা এই নামে আগে চিনতাম, রাইট? তো সেক্ষেত্রে আসলে সেটা আমরা পাবলিক বলছি, বাট আপনারা যদি কিছু বলতেন যে কি নিয়ে শুরু করলেন স্টার্টিংটা? আমাদের জীবনের শুরুটা আসলে বিভিন্ন রকম সামাজিক যে বিষয়বস্তু, এগুলো নিয়েই আমরা 2000 সালের আগে থেকেই আমরা বিভিন্ন কিছুর সাথে জড়িত ছিলাম। আমাদের বাঙালি কালচার, সংস্কৃতি, এগুলোর সাথে জড়িত ছিলাম। অতঃপর আমরা সেখান থেকে দেখা গিয়েছে যে আর্ট কালচার, এবং আমরা মানে বলতে গেলে মহিলা মঞ্চ এবং গাইড হাউসে আমরা 15টা মঞ্চ নাটক মঞ্চস্থ করেছি। তো সেভাবে দেখতে গেলে সাংস্কৃতিক যে অঙ্গনটা, এটা পুরাটাই হচ্ছে আমাদের চারুলতার অভ্যন্তরে, মানে এটা একটা বড় ধরনের একটা স্থান জুড়ে আছে। তো সেখান থেকে আর্ট কালচার এবং সুন্দর হাতের লেখার যে চর্চাটা, সেটা আমরা শুরু করি সর্বপ্রথম। ওকে, ওকে। ডিয়ার ভিউয়ার্স, আমি একটু স্যারদেরকে ইন্টারাপ্ট করবো। এখানে দেখুন, আসলে একজন টিচার হতে গেলে, আদর্শ টিচার হতে গেলে এক্স্যাক্টলি তার ভিতরে কিন্তু প্রথম সেই যে আর্টনেসটা, প্রাঞ্জলতা এবং শৈল্পিক যে গুণ, মেধা, এটা কিন্তু থাকতে হবে। এক্স্যাক্টলি পড়াশোনা করলেই কিন্তু আসলে আমরা শিক্ষকতা পেশায় আসতে পারি না। যদিও আমাদের ভিতরে সমাজে, পরিবার, রাষ্ট্রে ভ্রান্ত ধারণা আছে যে দেশের ভিতরে ভালো কোনো কিছু করতে পারেনি, যোগ্যতা সামর্থ্য রাখেনি, দ্যাটস ওয়াই টিচিং প্রফেশন এসছে। এক্স্যাক্টলি দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া। যেটা এক্স্যাক্টলি স্যাররা যেভাবে বললো যে এরা শৈশব কাল থেকে কিন্তু এই আর্ট অ্যান্ড দ্য কালচার, সামাজিক মূল্যবোধ, ইথিক্স, মরালিটি, বিভিন্ন বিষয় নিয়ে এরা কাজ করে এসছে। সেখান থেকে কিন্তু তারা আজকে এই চারুলতার অবস্থানে এসেছে। সো এক্ষেত্রে আমরা বলার জন্য অবকাশ রাখি না যে আমরা আসলে কিছু করতে পারিনি, তাই শিক্ষকতা এই মহান একটা পেশা বেছে নিয়েছি, ব্যাপারটা কিন্তু তা না। যদিও আসলে আমরা এটা ভাবি, কারণটা হলো এরকম যে এক্স্যাক্টলি আজকের বাংলাদেশের যে আমরা যে বেশিরভাগ যে শিক্ষকতা পেশায় যে কাজ করছি, আমরা কিন্তু আসলে ওই এডুকেশনের সাথে রিলেটেড যে সাবজেক্ট গুলো স্টাডি করে, রাইট? যেমন ইসিডি, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড আইইআর, রাইট, ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড দ্য রিসার্চ, এগুলো কিন্তু আপনার এডুকেশনের সাথে রিলেটেড সাবজেক্ট, যেখানে সিলেবাস ডিজাইন, ব্যাটেল প্রোডাকশন, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, সাইকোলিঙ্গুইস্টিক্স, এই জাতীয় সাবজেক্ট গুলো শেখানো হয়, রাইট? সো
আসলে কিন্তু এই সাবজেক্টগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না, বাট তারপরেও এখানে যে আজকে এই যে দুজন গুণী মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এদের নিজে থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে থেকে কিন্তু এরা কিন্তু আজকে এই লেভেলে এসছে। আচ্ছা, আমি একটু প্রাতিষ্ঠানিক বিষয়ে আসবে এবার, যে বর্তমানে আপনারা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পাঠদান করছেন স্যার? আসলে বলতে গেলে মায়ের কোল থেকে শুরু করেই পাঠদান করা আমাদের, কারণ আমাদের এখানে যারা আসে মূলত দেখা যায় যে যে সন্তানটা নিয়ে আসে মা, তার কোলেও একজন সন্তান থাকে, ওকে, ম্যাক্সিমাম মায়েদের। আমরা চেষ্টা করি যে টার্গেট করি ওখান থেকেই, কারণ শিশুদের নিয়ে কাজ করার মতো আনন্দ আর কোথাও নাই। আমাদের মূলত একাডেমিক সাইডটা আছে প্রি প্লে থেকে, মানে বয়স 2 থেকে, ওকে। 2 থেকে শুরু করে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের আচ্ছা, প্রতিষ্ঠান। এই যে বয়স 2 থেকে প্রি প্লে, এখানে আসলে মানে ওদের শেখানোর বিষয়গুলো কি কি? যে একটা কথা শুনলে যে একটা 2 বছরের বাচ্চা যার ওয়াশরুম, বাথরুম, শাওয়ারিং, অল এভরিথিং বা মা ছাড়া চলে না, বোঝে না, তো ওই 2 বছরের বাচ্চাকে আসলে পড়ানো কিন্তু দুরূহ ব্যাপার, রাইট? এবং টাফ ইস্যু, কারণ ওই বাচ্চাকে কন্ট্রোল করে রাখাটাই কিন্তু একটা মেজর ইস্যু। তারপরে সে যে টিচারের কমান্ডস যে শুনবে, রিসাই এখানে কিন্তু অবশ্যই একটা বিশাল বড় একটা বিষয় কাজ করছে। স্যার যদি বলেন, মানে দেখেন, 2 এখানে- বছরের বাচ্চাকে কিভাবে দেখেন, আপনারা নার্সিং করেন? আমাদের এখানে একটা বৈশিষ্ট্য আছে আমাদের প্রতিষ্ঠানে, যে আমাদের পাশাপাশি মানে আমাদের এখানে যত শিক্ষক আছেন সবই ফিমেল। ওকে, প্রত্যেকটা শিক্ষিকা এক একজন মা। ওকে, আমি সর্বপ্রথম একটু থামাই দেব একজন আপনাকে স্যার। এখানে দেখুন, আমাদের যারা পুরুষ গার্ডিয়ান বা অভিভাবক বা স্টুডেন্ট আছেন, তারা কিন্তু এখানে বলতে পারে যে আসলে চারুলতা শুধু মেয়ে বা লেডি টিচারদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে, এখানে আসলে পুরুষেরা বেকার, রাইট? এখানে কিন্তু অনেক জটিলতা আছে, রাইট? যে একজন মেয়েকে চাকরিজীবী না বানিয়ে একটা ছেলেকে চাকরিজীবী বানালে সে আগে বিয়ে করতে পারবে, সংসার করতে পারবে, মুসলিম পরিবারের সব পরিবারকে কন্ট্রোল করতে পারবে। স্যার, আমি অন্যদিকে যাচ্ছি, স্যার এই বিষয়ে কিছু বলেন, যে আমরা কেন মেয়েদেরকে নিয়োগ দিচ্ছি ছেলেদের না দিয়ে? আচ্ছা, সর্বপ্রথমত হচ্ছে মেয়েরা কোমল স্পর্শী, ওকে, এবং আমাদের পুরুষদের একটা সাউন্ড থাকে মোটা গলা। রাইট, প্রথমত এটা, ওকে, যে একজন শিশুকে যখন আমি অপারেটিং করব, তখন আমার মোটা গলাটা যখন সে প্রথমেই শুনবে, তখনই হয়তো সে নিতে পারবে না, ভয় পেতে পারে। ভয় পেতে পারে। সেই জন্য অলওয়েজ হচ্ছে মানে মহিলারা মানে কোমল স্পর্শী আমি বলবো। আর পুরুষরা যে মানে এটা থেকে বাইরে, আমি কিন্তু সেটা মানবো না, যেহেতু আমি Okay. নিজেও পুরুষ। ওকে, তো এখানে ধরনের পার্ট গুলো আছে, এই পার্ট গুলো বাচ্চাদেরকে মানে আন্দোলিত করে, মানসিকভাবে আন্দোলিত করে, এবং তাদের ইচ্ছে জাগায় যে আমি আমার স্কুলে যাব। এখন স্কুল বলতে যে একটা প্রিয় একটা জিনিস, সুন্দর একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে চারুলতা। এখন আমি এখানে যদি ধরি যে আপনি অনেকেরই মানে আপনার বলার থাকে যে এত আর্লি স্টেজে বাচ্চারা স্কুলে যাবে, হ্যাঁ, তারা স্কুলে মানে ছেলেপেলেদেরকে অত্যাচার করে, ঠিক আছে, ওকে, জোর করে শেখায়, ঠিক আছে। ওকে, এই ব্যাপারকে আমরা এখনো ফেস করছি। ওই সকল স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এখনো মোটামুটি ভাবে অনেক মানে অনেক ট্যাকটিক্যালি এবং অনেক মানে চিন্তা ভাবনা করে তাদেরকে আমাদের শিক্ষাদান করতে হচ্ছে। তো এই যে গ্যাপগুলো, আমরা এখন হয়তো অনেকেই 2 জন জব করি। 2 জন জব করলে বাচ্চাকে সময় দিবে কে? রাইট, ঘরের যে যারা কাজ করেন, যারা অন্যান্য দায়িত্বে থাকেন, তারাই কিন্তু শিশুদেরকে স্কুলে নিয়ে যান এবং নিয়ে আসেন, ঠিক আছে? তো তারা কিন্তু কেউ মাও না, বাবাও না। বাবা না, তো তাদের কাছ থেকে ওই সমস্ত শিশুরা কি আশা করবে? তারা কি দিবে? এই যে মানে অনেক বড় একটা গ্যাপ, মায়ের কাছ থেকে যে প্রাপ্তি, শিশুরা যেই যে সকল বিষয়গুলো মায়ের কাছ থেকে শুনে, যে ভালো মন্দ কাজের যে গল্পগুলো শুনে, হ্যাঁ, তাদের যে মানসিকতাকে তারা তৈরি করে, বাবার কাছ থেকে যে প্রাপ্তি, এই প্রাপ্তিগুলো দিন শেষে গিয়ে দেখা যায় যে আমরা রাত 11টা 10টা 11টায় বাসায় ফিরি, ঠিক আছে? তো এই প্রাপ্তিগুলো, হ্যাঁ, এখানে মহা শূন্যতা আছে। রাইট, এই শূন্যতাগুলো আমরা পূরণ করার লক্ষ্যেই কিন্তু আমাদের ব্যবস্থাপনা। এখন চারুলতায় যদি আপনি না আসেন বা Right. ভিতরে অবলোকন না করেন, আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে শিশুদের জন্য আয়োজনটা কত বড় হতে পারে। রাইট, শিশুদের জন্য যে মানে আয়োজনের জন্য যে ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এইটার ব্যাপ্তি কতটুকু হতে পারে, ঠিক আছে? এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি, এখানে ধরেন শিক্ষার মাধ্যম হিসেবে আমরা আমাদের একটা পরীর ক্যারেক্টার আছে, ওকে, একজন পরী সাজেন। পরী সেজে এসে সে ক্লাসরুমের ভিতরে এসে ঢুকে
ঢুকলে আমরা সেই ধরনের সিচুয়েশনই তৈরি করি। হ্যাঁ? চাঁদের দেশের যে চাঁদ, বিশাল একটা চাঁদ আমরা তৈরি করি। সেখান থেকে পরী আসলো গিফট নিয়ে। তো একটা ক্লাসরুমে যখন একটা পরীকে দেখানো হয় এবং পরী বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসলো, ওই গিফটের সাথে, সাথে পরী বলল যে ভালো কাজের যেই মানে কথাগুলো, হ্যাঁ? তুমি কি প্রতিদিন দাঁত ব্রাশ করো? হ্যাঁ? কয়বার দাঁত ব্রাশ করো? ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগে। তাই না? এই যে ভালো কাজের নমুনাগুলো সে পরীগুলো বলবে, বলার পর তারা সবাই শুনবে। হ্যাঁ, প্রতিদিন আমরা এগুলো করব তো? সবাই রাজি আছি? হ্যাঁ, সবাই রাজি আছি। তখন পরী গিফটগুলো দিয়ে তারপর পরী চলে যাবে। তো এই ধরনের যে মানে আপনার এক্সট্রা অর্ডিনারি বা এই ধরনের যে সৃজনশীলতা, চিন্তা ভাবনা, রাইট, হ্যাঁ? এগুলো আসলে শিশুদেরকে অপারেটিং করতে গেলে, হ্যাঁ? এগুলো মানে অবশ্যই আসা উচিত। উচিত। শিশুদেরকে এখন আপনি সরাসরি কাগজ দিয়ে দিবেন যে, "এই পড়তে বসো।" ঠিক আছে? সে যুক্তি কিন্তু নেই। রাইট, সে যুক্তি এখন নেই। এখন তারা পছন্দ করে যেগুলো, সে অনুযায়ী তার পছন্দের দিকে ঢুকতে হবে। ঢুকে তারপর তার জগতে কিছুক্ষণ স্টে করতে হবে। তারপর আপনার সাবজেক্টে তাকে নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি। স্যারকে একটু থামিয়ে দিচ্ছি। স্যার, আমি আপনাকে আটকে দিয়েছিলাম যে একটা ২ বছরের বাচ্চা যে মায়ের কোলে আসে, আপনি হয়তো বলতেছেন আমরা মাকেও শেখাই, বা যদি একটু শেখান। আমাদের এখানে আহ, আহ, মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্কুলে যে শিশুদের পাশাপাশি মাকেও শিখতে হবে বাধ্যতামূলক। কারণ এখন সাইকোলজিক্যালি যদি আমি চিন্তা করি, একটা শিশুর ব্রেনকে চিন্তা করি, যে শিশুটা আমাদের কাছে হয়তো বা 2 ঘন্টার জন্য আছে আর 22 ঘন্টা থাকে মায়ের কাছে। এক্স্যাক্টলি। তো 22 ঘন্টা মা বাসায় তাকে কিভাবে লালন করছে, মায়ের চেয়ে বড় শিক্ষক নেই। কিন্তু তারপরেও এ যুগের মা যারা আছেন তারা অনেক কিছু থেকে বঞ্চিত, অনেক কিছুই হয়তো বা তারা প্র্যাকটিক্যালি অনুভব করেন না, শিক্ষা জগৎটাকে অন্যভাবে নিরূপণ করেন। সেক্ষেত্রে আমরা মায়েদেরকেও ট্রেনিং দিয়ে থাকি। আর আপনি যদি চিন্তা করেন স্কুলকে স্কুল হিসেবে, তাহলে আপনি আসলে শিশুদেরকে ঠকাবেন। স্কুলকে চিন্তা করতে হবে ওটাও একটা খেলার জগৎ, ওটাও একটা খেলার মাঠ। পার্থক্য এইটুকু যে এই খেলার মাঠে আমরা খেলতে খেলতে অনেক কিছু শিখবো। এখানে কোনো বাধা ধরা, কোনো মানে কিছু চাপিয়ে দেওয়া হয় না শিক্ষার্থীদের যে তোমাকে এটা শিখতেই হবে, বাসায় এই হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক, এটা করতে হবে, ওটা করতে হবে, তা না। ওরা এখানে হাসি মুখে যেই বস্তুটাই ওরা স্পর্শ করবে সেখানে লার্নিং আছে আমাদের এই চারুলতায়। সুতরাং সেভাবেই সাজানো। তো আমরা 2 বছর থেকেই আমরা ভবিষ্যতে চিন্তা করছি যে আরো আরো নিচে থেকে আমরা স্টার্ট করি না কেন। মা, শিক্ষার্থী এবং শিক্ষক এই ত্রিমুখী সমন্বয়ে মানে 2 ঘন্টা একটা জায়গাতে থাকবে এবং সেখান থেকে ভালো কিছু হয়। স্যারকে একটু থামিয়ে দিই। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন আমাদের এডুকেশনিস্ট বা সাইকোলজিস্ট যারা আছে তারা কিন্তু বলে থাকে যে একটা বাচ্চাকে যদি আমরা তার পজিটিভ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, এক্স্যাক্টলি এখানে স্যার যেটা বললেন, যথার্থই বলছেন, সেটা হলো যে আপনার গার্ডিয়ান, স্টুডেন্ট এবং টিচার বা অথরিটি বা প্রতিষ্ঠানকে একই পয়েন্টে কাজ করতে হবে, রাইট? আর চারুলতা কিন্তু ওই কাজগুলি করে দেখাচ্ছেন, এক্স্যাক্টলি। কারণ দেখুন, স্যার যেটা বলছেন যে আমাদের শ্রদ্ধেয় দিদার স্যার যেটা বললেন যে 2 বছর থেকে স্টার্ট করা হয়, আর আমাদের শ্রদ্ধেয় মেহেদী স্যার যেটা বললেন যে আরো আগে থেকে স্টার্ট করা উচিত, রাইট? কারণ একটা মাকে যদি ডেভেলপ করা যায়, একজন মা এবং টিচার, স্টুডেন্ট, এদের দৃষ্টিভঙ্গি, থিঙ্কিং, ওয়ার্ক অ্যাক্টিভিটিস যদি সেম পয়েন্টে থাকে, লক্ষ্য যদি এক থাকে, তাহলে ওই বাচ্চাকে নিয়ে টুডে টুমরো কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব, রাইট? আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি, শেয়ার করেছি এবং শুনেছি, ওখানে কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়, এইটা নিয়ে আমার মনে হয় যে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নেই। কারণ পড়াশোনা আসলে পড়াশোনা এইভাবে না, রাইট? পড়ে বললে আসলে পড়াশোনা আসলে হয় না। পড়াশোনার জন্য সুন্দর একটা গাইডলাইন্স, সুন্দর একটা ডিসিপ্লিন, আমরা যারা টিচার আছি বা প্রতিষ্ঠানে আছি, আমরা কি বলতে চাই, আমাদের যে পাঠদান সিস্টেম, তাদের দিক থেকে কিন্তু একটা ক্লিয়ারেন্স থাকে। ওকে, তারাও কিন্তু আশ্বস্ত থাকে যে এই প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে এইভাবে নার্সিং করা হবে, রাইট? সো বেশিরভাগ গার্ডিয়ানরাই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান নেই, টেনশনে থাকে, এর সিলেবাস ঠিক নাই, পড়ানোর ধরন ঠিক নাই, টিচারের বিহেভ, কার্টিসি, ম্যানারিজম, ডিসিপ্লিন এগুলো ঠিক নাই, রাইট? সো এখানে যদি আপনারা না আসেন, তাহলে কিন্তু এখানকার যে অ্যাক্টিভিটিস, কারিকুলাম, অল এভরিথিং, ওকে, এবং আমি এখানে লক্ষ্য করছি ভিতরে কিন্তু অনেক কিছু আছে যেটা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শেখানো হয়। এখানে বাচ্চাদের টিচিং সিস্টেম বা লার্নিং প্রসিডিউরস কিন্তু দুটা। একটা হলো যে আপনার
ম্যাটেরিয়ালস ভিত্তিক বা ফটোগ্রাফি মেমোরি, আর একটা কি থিওরিটিক্যাল। নরমালি দেখুন আপুরাম বাবুরে কইজাস বাবারে আই বাবা দেখে যা দুরি সাহেব রেখে যা, এই যে এটা গেল, ইটস ওকে, আমরা ফান করে শেখাই, ইটস ওকে, বাট এগুলো কিন্তু একটা মিনিংলেসও হতে পারে। বাট একটা বাচ্চাকে যে আমি যে বর্ণমালা শেখাবো, রাইট, এটার যে অ্যাক্টিভিটিস গুলো মানে ক, রাইট, এই যে সাউন্ডটা, এই ক দ্বারা কত কিছু হবে, রাইট, অ্যাকসেন্ট গুলো যদি স্টার্টিংটা ওরকম যদি হয়ে যায়, তো অটোমেটিক একটা ভিত্তি প্রস্তর কিন্তু স্ট্রংলি ভাবে হবে। এবং দেখুন শুরুটা যদি সঠিকভাবে হয়, রাইট, তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলো পার করা পজিটিভলি ভাবেই সম্ভব, রাইট। আমরা অনেক স্টুডেন্ট দেখেছি যারা স্কুল বিমুখ, এরা স্কুলে আসতে চায় না, কারণ বিশাল বড় সিলেবাস, স্কুল থেকে অনেক বড় সিলেবাস ধরে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে গার্ডিয়ানরা নিজেরা পড়ায় এবং দেখা যায় বাসায় হোম টিউটর আছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে গার্ডিয়ান যত বেশি সচেতন তার বাচ্চার রেজাল্টটা ভালো, রাইট। আর যে গার্ডিয়ান সময় পায় না, যারা কর্মজীবী বা আদার্স, স্যার যেটা বললেন যে আসলে ভালো মা দরকার, রাইট, ভালো মা ছাড়া কিন্তু আসলে বাচ্চাকে শেখানো সম্ভব না। আমরা স্কুল কর্তৃপক্ষ একতরফাভাবে যদি পড়াই আর মা যদি ওটা না বোঝে, না জানে, ট্রেনিং প্রাপ্ত না হয়, তাহলে ওই বাচ্চাকে নিয়ে আগানো কিন্তু মুশকিল। স্যারের মেসেজটা কিন্তু এরকম ছিল, এবং স্যারটা কিন্তু মা এবং বাচ্চা, শিশু, সন্তান, এদেরকে উভয়কে নিয়েই কিন্তু কাজ করছে আর কি। ওকে, আমি স্যারের কাছে আসবো যে আসলে এই যে প্যারেন্টিংস, এটা কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয় যে আসলে বাচ্চাদের পড়াশোনার আগে মায়েদের আগে শেখা দরকার, এক্স্যাক্টলি। তাহলে কিন্তু আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে ভালো পড়াতে পারবো। তো সেক্ষেত্রে আমি স্যারকে রিকোয়েস্ট করবো যেটা, যে গার্ডিয়ানদের কাছ থেকে মানে কতটুকু আপনারা রেসপন্স পান? আমরা শতভাগ রেসপন্স পাই, ওকে, এবং প্রত্যেক অভিভাবকরাই এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করেন। ওকে, ওকে, যে ওনারা যখন অ্যাটলিস্ট মানে কোর্সটা সম্পাদন করেন, আমরা কিন্তু এটাতে সার্টিফিকেট দিই তাদেরকে, ভেরি গুড, ফাইন, একটা মূল্যায়ন সার্টিফিকেট, এবং আমরা ক্রেস্ট দিই তাদের, ওকে, মানে তারা যেন অন্তত পক্ষে মানে কি অ্যাচিভ করতে পারলো সেটা যেন তারা অনুধাবন করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি আসলে ভালো মা নাকি ভালো স্টুডেন্ট, কোনটা? ভালো মা, অবশ্যই ভালো মা। ওকে, আমি সর্বপ্রথম বলবো ভালো মা। ওকে, ফাইন, ফাইন, আর স্টুডেন্ট যারা থাকে, এটা আমাদের শিডিউলটা হচ্ছে আসলে প্রতি সপ্তাহে 1 দিন 1 ঘন্টার জন্য আমরা প্র্যাকটিসটা করি, ওকে, এবং সেটা বাচ্চারা ক্লাসে থাকে, ক্লাস করতে থাকে, সেই ফাঁকে আমরা অভিভাবকদেরকে নিয়ে আমরা আমাদের কনফারেন্স রুমে আমরা এই কর্মশালাটা করি, সেটাকে আমরা অভিভাবক কর্মশালা। ভেরি গুড, ফাইন। তো ওই কর্মশালায় আমরা বর্ণমালাগুলো যেভাবে করে শিখেছি, এটার যে প্রমিত শুদ্ধ উচ্চারণ, এই উচ্চারণ সম্পর্কিত অনেক ঘাটতি আছে আমাদের বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষের মধ্যে, হ্যাঁ, এই ঘাটতিগুলো আছে। তো সেগুলো আমরা বাংলা একাডেমির যে প্রমিত শুদ্ধ উচ্চারণ, সেগুলো আমরা নিয়ে অনেক রিসার্চ করেছি এবং সেগুলো নিশ্চিত করেছি। এবং আর্লি এডুকেশনে শিশুরা যেন জীবনের প্রথম ধাপেই যেন শুদ্ধ উচ্চারণের বর্ণটা বলতে পারে, এক্স্যাক্টলি, সেজন্য আমরা মায়েদেরকে ধরেছি আগে। ভেরি গুড, ফাইন। আমি add করি স্যারের সাথে, যে আমাদের যে বাংলা ভাষায় যে বর্ণগুলো আছে মোট 50টি বর্ণ, ইংরেজিতে কিন্তু এতগুলো নেই, রাইট। কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যে যে বর্ণগুলোর উচ্চারণ আছে এত সুন্দর, এবং এগুলো যদি একটা 2 বছরের বাচ্চাকে শুরু থেকে যদি বলানো হয়, তাহলে আমাদের দেখা যাচ্ছে অনেক স্পিচ ডিলে বাচ্চা আছেন, ওকে, হ্যাঁ, তারপরে অনেক বাচ্চা আছে যারা আসলে মুখের জড়তা আছে, এগুলি কাটানো 100% সম্ভব যদি এই বর্ণগুলো গুড মেসেজ ডিয়ার প্যারেন্টস, দিস ইজ গুড মেসেজ। শুদ্ধভাবে প্রমিত ভাবে শিশুদের সামনে উচ্চারণ করা হয়, বলতে পারুক না পারুক, কান দিয়ে যদি ব্রেনে যায়, সেটা এক সময় না এক সময় তার বের হবেই। যেমন আমি মনে করি যে জিভ তালুতে লাগানো, রাইট, বা ঠোঁট চেপে ধরে ভিতরে বায়ু রেখে ওষ্ঠধ্বনিগুলি বলা, এরকম অনেক বর্ণ আছে আমাদের, হ্যাঁ, রাইট, যেগুলো কিন্তু একটা থেরাপির মতো কাজ করে। এবং এটা মাকে জানতে হবে, এবং এই যে আমাদের বাংলা বর্ণমালার এই যে ধ্বনিগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, ধ্বনি তত্ত্ববিদ, রাইট, রাইট, তাদেরকে আসলে আমরা মূল্যায়ন করা শিখিনি। আসলে তারা আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন, হ্যাঁ, যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না, পারার জায়গা আমরা পাচ্ছি না, কিন্তু এখন আমরা চারুলতায় আমরা সেগুলো ব্যবহার করছি, এবং মায়েদেরকেও সেই মেসেজগুলো দিচ্ছি, মায়েরা সন্তানদেরকে দিচ্ছে। অর্থাৎ ওই যে বললাম ত্রিমুখী, হ্যাঁ, এটা যত দৃঢ় হবে সন্তান তত ভালো, তার কাছ থেকে তত ভালো কিছু আমরা পাবো। ভেরি গুড।
সুন্দর আইডিয়া দিয়েছে এখানে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আসলে আমরা যে বাংলা ভাষা যে শিখি বলার জন্য এটা আসলে ন্যাশনাল ওয়ে, রাইট? বাট এখানে যে উচ্চারণগত যেটা ধ্বনিতত্ত্ব স্যার যেটা বলছে, যেটা ইংলিশে বলা হয় ফনেটিক্স বা দ্য আর্টিকুলেশন বা দ্য প্রনাউন্সিয়েশন, এখানে যে বর্ণমালাগুলো যা আছে এগুলো উচ্চারণ করার জন্য যে আমাদের যে এখানে যে অর্গানগুলোর যে ইউজ আছে, রাইট? যে কোন সাউন্ডটা কোত্থেকে এসছে এক্স্যাক্টলি ওই সাউন্ড গুলো ধরে উচ্চারণ করাতে পারলে তাহলে কিন্তু একজন যে লেট স্পিচ বাচ্চা যে আছে, রাইট, ওর কিন্তু অ্যাকসেন্টটা কিন্তু শ্রুতিমধুর এবং আর্লি চলে আসবে কিন্তু, রাইট? সো যেহেতু আমরা গার্ডিয়ানরা এগুলো বুঝি না, রাইট, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমরা আরো লক্ষ্য করেছি যে বাপ মা এই ডিজিটাল যুগে দুইজনই মোবাইল ইউজ করে, রাইট? ইটস ওকে, মোবাইল ইউজ করে ক্ষতি না, কিন্তু দেখুন বাচ্চারা কিন্তু ফলো করে, ইমিটেট করে, রাইট? বাপ মা যেরকম বাচ্চারাও কিন্তু ওভাবেই হয়, কারণ এক্স্যাক্টলি ওরা অনুকরণ করে করে ওভাবেই শেখে, এরা আসলে মায়ের পেটে থেকে ওভাবে শিখে আসে না, এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমি রেসপেক্টেড গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো যেটা যে বাচ্চাদের সামনে ডিভাইস গুলো ইউজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, এবং যদি ডিভাইস ইউজ করতেই হয় বা ওরা যদি ডিভাইস ইউজ করতে অভ্যস্ত হয়ে যায়, সেক্ষেত্রে অন্তত পক্ষে যে কাজটা করা যেতে পারে, এই ডিভাইসের যে লাইটটা তার চোখের সাথে যেন ম্যাচিং থাকে, এটা একটা ইস্যু হতে পারে, এবং এই বাচ্চাটা কোন ধরনের প্রোগ্রামগুলো দেখছে, রাইট, সো ওই প্রোগ্রামটা এক্স্যাক্টলি তার সাইকোলজি অনুযায়ী, ওকে, ম্যাচুরিটি অনুযায়ী ওই প্রোগ্রামটা তার জন্য যাচ্ছে কিনা, রাইট? অ্যাজ এ ইংলিশ টিচার হিসেবে আমি দেখেছি, সাইকো লিঙ্গুইস্টিক স্টাডি করে যেটা দেখেছি, চাইল্ড এডুকেশন করে যেটা দেখেছি, সেখানে যেটা হয়েছে যে বর্তমান সিচুয়েশনে যেটা হচ্ছে যে একটা আর্লি চাইল্ডের বাচ্চা তার যে বয়সে ভাষা শেখার কথা, তো সেই বয়সে তার সঙ্গী সাথী পাচ্ছে না, বাবা মা কে পাচ্ছে না, তার দাদু দাদি নানা কে পাচ্ছে না, ভালো নেইবার্স কে পাচ্ছে না, ওকে, সে কিন্তু একা একা মানে ঘরে গৃহবন্দী বলা যেতে পারে, সেদিকেই তার একমাত্র সঙ্গী কিন্তু এই ডিভাইস গুলো, ওকে। তো সেক্ষেত্রে এমন এমন জায়গায় সে ঢুকেছে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভাষার যে কার্টুন গুলো সেগুলো দেখছে, এক্স্যাক্টলি সে কোনটা ইউজ করছে আমরা বাপ মারাও কিন্তু এরকম বুঝি না, জানি না, রাইট? সে যে কোন ধরনের সাউন্ড ইউজ করছে সেটা কিন্তু বুঝি না। সো ডিয়ার প্যারেন্টস, I will cordially request that be careful, okay, be careful. আপনি যদি ভালো গার্ডিয়ান হন, পজিটিভ গার্ডিয়ান হন, বাচ্চা যদি একটু পিছিয়েও থাকে তাহলে তাকে নিয়ে কিন্তু আমরা ভালোভাবে আগাতে পারবো। আর আপনি যদি সচেতন গার্ডিয়ান না হন তাহলে বাচ্চা ভালো হওয়া সত্ত্বেও এখানে ইংলিশকে নিয়ে কিন্তু আমাদের অনেক সময় সাফার করতে হয়, রাইট? আর সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমরা অনেক সময় শুনে থাকি যে বাচ্চাকে প্রতিষ্ঠান দিয়েছি, পড়াশোনা টিচার বুঝবে, রাইট? বাট এখানে আমাদের কি করা আছে, এখন যদি বাচ্চার রেজাল্ট ভালো হয়, টিচার ভালো, প্রতিষ্ঠান ভালো, বাচ্চার রেজাল্ট ভালো না, প্রতিষ্ঠান টিচারও ভালো না, অ্যাবসলিউটলি রং আইডিয়া, রাইট? দিস ইজ রং আইডিয়া। সো এই বিষয়ে আরো অনেক কিছু দেওয়া আছে, তো আমি আরেকটু শেয়ার করতে পারি, সেটা হলো দেখুন একটা মানুষের বা একটা শিশুর দুইটা বয়স, একটা সাইকোলজিক্যাল এজ, এটা কি ফিজিক্যাল এজ। এখানে দেখুন বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট জন্য এখানে খাবার, ডক্টর, অনেক কিছুর আশ্রয় নেই, অনেক কিছু কাজ করি, বাট একটা বাচ্চার যে মানসিক স্বাস্থ্য, যার তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার ননস ডেভেলপমেন্ট, ওকে, সবার সাথে চলাফেরা, গেস্টার পোস্টার ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু সবচেয়ে বড় জরুরি জিনিস, কারণ পড়াশোনা হলো একটা সাইকোলজিক্যাল ইস্যু, এটা আসলে পড়াপড়া বললে হবে না, এটা কোনো ভারবাহী জিনিস মাথায় দিয়ে খাওয়ার জিনিস ব্যাপারগুলো তা না, তার একটা পজিটিভ এনভায়রনমেন্ট দরকার, কিন্তু আগে তার ব্রেনটাকে ফার্টাইল রাখতে হবে, যেটা আমরা অধিকাংশ গার্ডিয়ানদের এই বিষয়গুলো নেই। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করবো এখানে, ইসিডি, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা এই বিষয় নিয়ে কিন্তু আমাদের বাচ্চাদেরকে সেবা দেওয়া হয় না, যার কারণে কিন্তু আমাদের জাতি অনেকটা ইরিগেশন থেকে কিন্তু পিছিয়ে আছে, রাইট? সো এবং এখানে ভার্সিটি থেকে 1 থেকে 10 এর মধ্যে যারা পজিশনে থাকে, আজকে ওই ট্যালেন্ট গুলো কিন্তু এই ইরিগেশনের বাজেট ঘাটতি, দুর্বলতা, সিলেবাস ডিজাইন, ম্যাটেরিয়াল প্রোডাকশনের ঘাটতির কারণে কিন্তু তারা কিন্তু এখানে কাজ করে মজা পাচ্ছে না, রাইট? সো এখানে বিনীত রিকোয়েস্ট থাকবে, বিষয়গুলোকে আমরা অবশ্যই একটা সুন্দর সিস্টেম ওয়ে আমরা আগানোর চেষ্টা করব। স্যার এখানে চারুলতায় আমরা দেখেছি যে অ্যাক্টিভিটি বেসড ক্লাস, যেটা আমরা অনেক স্কুলে দেখি না। স্যার অ্যাক্টিভিটি বেসড ক্লাস নিয়ে যদি স্যার আপনি একটু আইডিয়া দিতেন। অ্যাক্টিভিটি, রাইট, যে জিনিস নিয়ে একটা অক্ষরের সাথে বিভিন্ন ম্যাটেরিয়াল শো আপ করে শেখানো ও হয়, আচ্ছা আচ্ছা, ছবি বা আমাদের কারণ বর্ণমালা দেখেছি আপনার, বর্ণমেলা, রাইট, একটা অক্ষর সাথে কি কি ফল ফ্রুট দিয়ে ওই উচ্চারণটা আসতে পারে, এটা কিন্তু চমৎকার আইডিয়া ছিল কিন্তু, রাইট, যেটা আমাকে অনেক আকর্ষিত করেছে। এটা স্যার যদি শেয়ার করতেন। বর্ণমেলা সম্পর্কিত ইতিপূর্বে আপনিও মানে ভিডিও তৈরি করেছেন আমাদের চ্যানেলটা থেকে, সেটা আমি জানি। বর্ণমেলা হচ্ছে অনেক বড় ধরনের একটা বর্ণ শেখার একটা মাধ্যম। ওকে,
যেটা হচ্ছে আমরা খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে যে বিষয়গুলো শেখাই, ঠিক। সেগুলো কিন্তু খুব সুন্দর মেমোরাইজ হয় এবং তার স্মৃতিপটে সেগুলো স্থায়ীভাবে প্রতিস্থাপন হয়। তো এই ধরনের যে আপনার বর্ণমেলা আছে, তারপরে আপনার বর্ণমেলার সাথে সাথে আমাদের অন্যান্য যেই অন্যান্য যে বিষয়গুলো আমরা শেখাই, সেগুলোরও মানে প্রেজেন্টেশন আছে। যেমন আমরা বর্ণ শেখাতে গিয়ে বর্ণ মেলা করলাম, বাট বর্ণ শেখানোর যে পার্ট, হ্যাঁ, ক্লাসের ভিতরে যখন আমরা একটা ক্যারেক্টার তৈরি করি যে একজন ফেরিওয়ালা, বর্ণ নেবে গো বর্ণ, অনেক ধরনের বর্ণ আছে আমার কাছে, কে কে বর্ণ নেবে, কার কোন বর্ণটি লাগবে। একটা ঝুড়িতে ধরেন ফেরিওয়ালা মাথায় করে ঝুড়ে নিয়ে আসলো, তার কপালে গামছা বাঁধা এবং একদম ফেরিওয়ালার অবয়ব, ঠিক আছে, সে মানে বর্ণ ক্লাসে এসে সে বর্ণগুলো সেল করলো। ঠিক আছে, সেল করা বলতে হলো এক একটা বাচ্চাকে এক একটা বর্ণ দিল, হ্যাঁ, বর্ণের নামগুলো সে জিজ্ঞেস করলো, বাচ্চারা বর্ণের নামগুলো বলল। ঠিক আছে, সেগুলো আবার মানে ক্লাস টিচাররা সাজিয়ে হ্যাঁ তুমি কোন বর্ণ পেয়েছো, এই যে মাধ্যমগুলো, এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন, এক্স্যাক্টলি অনেক সময় প্রয়োজন। তো প্রত্যেকটা মানে পার্টি কিন্তু আমাদের গেমস গুলো মানে তৈরি করা আছে। এই গেমস গুলো শিশুদের যে মানে মোটর স্কিল যেটাকে আমরা বলি, শিশুদের মানে Life আমাদের skill. যে মোটর গুলো আছে, সেই মোটর গুলোকে সর্বোচ্চ ব্যবহার করা, এটাতে করে মানে তাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের মেধা বিকাশের মানে সবগুলো মানে কার্য সম্পাদন হয়। ভেরি গুড। স্যারকে আমি থামিয়ে দিচ্ছি, আরেকদিন কথা হবে। স্যার, আমরা সর্বশেষ ইন ফিউচারে চারুলতাকে আমরা কোথায় দেখতে চাই? আসলে আমার খুব ইচ্ছা যেসব শিক্ষার্থীরা পিছিয়ে আছে তাদের নিয়ে কাজ করা। সবাই তো মেরিটোরিয়াস স্টুডেন্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, ভালো ভালো শিক্ষার্থী নিয়ে আরো ভালো করার চেষ্টা করেন। আমরা চাই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে, এবং চারুলতা সেই পর্যায়ে যাবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতায়, বিশেষ করে আপনি তো আছেন আমাদের পাশে সব সময়, যে আমরা চাই লেখাপড়াটাকে মানে এমন পর্যায়ে নিয়ে যেতে, মানে শিশুদের শেখানোটা এমন পর্যায়ে নিয়ে যেতে যেখানে সে একটা জিনিস শিখবে স্কুলে এসে, আমাদের এখানে একটা জিনিস শিখবে, সেটা তার লং টার্মে চলে যাবে, লং মেমোরিতে চলে যাবে, সে যেন কখনোই না ভুলে, এমন ভাবে আমরা তাদেরকে শিক্ষা দেব। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে না, আমি এই পুরো বাংলাদেশকে এই কোশ্চেনটা করতে চাই, এক্স্যাক্টলি প্রত্যেক শিক্ষককে। আপনি বর্ণ উচ্চারণ শুনেছেন, বর্ণের চোখে দেখেছেন, স্পর্শ করেছেন, কখনো বর্ণ খেয়েছেন? এটা এক্স্যাক্টলি বর্ণ খাওয়া যায়, এটা তো আসলে কিন্তু আমি আপনাকে আইডিয়া দিচ্ছি। ওকে ফাইন। আপনার বাচ্চা খেতে চাচ্ছে না দুধ, ডিম, রাইট, ঠিক আছে, খেতে চাচ্ছে না, আপনি দুধ, ডিম, একটু ময়দা, একটু চিনি, ঘি মিক্স করে আমরা যে জিলাপি বানাই না, এক্স্যাক্টলি সেইভাবে যদি আপনি একটা অ লিখে ভাজেন, তারপর আপনার বাচ্চাকে দেন, তো বাচ্চা খাবে না? এক্স্যাক্টলি। ডিয়ার ভিউয়ার্স, আমি স্যারকে ডিস্টার্ব করি, খেতে হবে। সিস্টেম গুলো যেটা রাইট, এখানে কিন্তু মানে শুধু পড়া না, রাইট, এখানে দেখুন বেশিরভাগ বাচ্চা ঠিকমতো খেতে চায় না, আর ঠিকমতো খায় না, দ্যাটস ওয়াই অসুস্থ। এখানে 5 দিন 4 দিন ক্লাসের মধ্যে 2 দিন ক্লাসে আসে নাই, ওর পরবর্তী ক্লাস কিন্তু পারফরম্যান্স ভালো হবে না এবং স্কুল বিমুখ হয়ে যাবে। স্যারের যে টেকনিকটা আমার মনে হয় যে বাংলাদেশের কোথাও মানে শেখাচ্ছে। বাচ্চা খাবে না, বাচ্চা খাওয়ার পর অবশ্যই বলবে যে মা আমি অ খেয়েছি আজকে, কালকে আমাকে আ বানিয়ে দিবে, অথবা এক বানিয়ে দিবে, অথবা এই বানিয়ে দিবে, ওকে, অথবা অন্য কোনো বর্ণ বানিয়ে দিবে। তাহলে সে যে খাচ্ছে বর্ণ, এবং সাথে সাথে শিখছে, এবং এটার সাথে সে দুধ, ডিম সবকিছু ফ্লেভার পাচ্ছে, এবং এটা তার শরীরের জন্য কাজে লাগছে। আমি জাস্ট একটা থিম দিলাম আপনাকে, এরকম অনেক থিম আছে আমরা যেটা চারুলতার কাজে লাগাই, এবং অভিভাবকদেরকে উৎসাহিত করি, তাদেরকে এই ট্রেনিং গুলো দিই যে একটা শিশু না খেতে চাইলে তাকে কি করবেন। ডক্টররা সাজেস্ট করেন, কিন্তু আমাদের থিঙ্কিংটা অন্যরকম, আমাদের সাথে হয়তো ডক্টরটা মিলবে না, কিন্তু একটু ভিন্ন। এক্স্যাক্টলি। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর নয়, আমি স্যারদের কাছে অনেক কিছু শুনলাম, আপনারাও শোনাচ্ছেন। তো এক্স্যাক্টলি স্যারদের যে ডিরেকশন, যেটা
অবশ্যই এটা অবসরণীয় এবং মেনে চলার মতো, রাইট? কারণ তারা দীর্ঘদিন ধরে এই লেভেলে কাজ করছে, এবং স্যার যে উদাহরণগুলো যে দিলেন এটা কিন্তু আসলে কি বলা যায়, এক্সট্রিম লেভেলের, মারাত্মক লেভেলের, রাইট? এক্স্যাক্টলি স্যার যে বলে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করা, এই যদি অবস্থা হয়, এইভাবে যদি পড়ানো হয়, শেখা হয়, সে শিখতে বাধ্য। ডিয়ার ভিউয়ার্স, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে। স্যার, সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।